খুব ইম্পর্টেন্ট। রোমের সম্রাট কনস্টাইনের সময় জনগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আরম্ভ করে। জনগণের সমর্থন লাভের আশায় সম্রাট নিজেও খ্রিস্টান হন, কিন্তু নিজের দেশে থাকা নিরাপদ নয় বিবেচনা করে তিনি সম্রাটদের পূর্বাংশে বাইজেন্টাইনিয়ামে নতুন রাজধানী স্থাপন করেন। তার বিশেষ উল্লেখযোগ্য অবদান, তিনি খ্রিস্টান ধর্মকে রাজকীয় ধর্ম হিসাবে গ্রহণ করেন। এই সময় রোমের নির্যাতিত খ্রিস্টানরা কনস্ট্যান্টিনোপলে এসে সমবেত হয়। কনস্ট্যান্টিনোপল কিন্তু একটা স্থানের নাম। তারা যে নতুন সভ্যতা গড়ে তোলে তা বাইজেন্টাইন সভ্যতা নামে পরিচিত। সাধারণভাবে বলা যেতে পারে বাইজেন্টাইন শিল্পকলায় গ্রিক এবং প্রাচ্যের শিল্পকলার সংমিশ্রণ হয়েছে। রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী কনস্ট্যান্টিনোপলে এই নগরটি গ্রিক ব্যবসায়ীরা খ্রিস্টপূর্ব 7ম শতকে বসফোরাস সাগরের তীরে নির্মাণ করেছিলেন। 320 খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টিনোপল যেটা টাইম, এই জায়গাগুলো একটু ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, একটু দেখবেন। সম্মানের নগরটির নাম রাখা হয়েছে কনস্ট্যান্টিনোপল। এই শিল্পকলায় খ্রিস্টান ধর্মমত হবে আলাদা আলাদা প্রকাশিত হয়েছে। আপনার কাছে শীটটা কি আছে? আচ্ছা, না এগুলো একটু আমি আপনাকে বলতেছি, বন্ধুদেরকে না, যেটা সেগুলো সব ঠিক করে নিত, তো এগুলো ঠিক করবেন। কতগুলো নিয়মের শৃঙ্খলে আবদ্ধ থাকলেও বাইজেন্টাইন শিল্পকলা অত্যন্ত 330 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন তার নতুন রাজধানী স্থাপন করেন বাইজেন্টাইন নামের পুরানো গ্রিক নগরে। ওখান থেকেই তিনি যেটা বলেছে সমস্ত খ্রিস্টান জগৎকে পরিচালনা করতেন। 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা এটা দখল করে নেয়। আচ্ছা, একটু বোঝাই দিই আগে। আমাদের যে সভ্যতাগুলা, এটা সম্পর্কে মোটামুটি এখন আপনারা একটু হলেও ধারণা পাচ্ছেন যে সভ্যতাগুলা ধীরে ধীরে কোথা থেকে কিভাবে আসছে, কিভাবে সেটা সমাজের বিশাল একটা অংশ দখল করে আসছে এবং টোটালটাকে একটা শাসন করে নতুন একটা ধারাকে তৈরি করে নিয়ে আসতেছে এই সভ্যতাগুলা। এখন এই বাইজেন্টাইন শিল্পকলাটা মূলত হচ্ছে যে রোমান যে সম্রাট তার অধীনে মোটামুটি এই সভ্যতাটা গোড়াপত্তন হয় এবং এইখানে দেশের যে জনগণ, মানে ওদের যে জনগণ, তাদের নিজে যেমন সে হচ্ছে একটা সময় তো ছিল যে ধর্মের কোনো আনাগোনা ছিল না। তখন কি করতো মানুষ? তখন মানুষ হচ্ছে পূজা করতো বা আরাধনা করতো, এখন এই পূজা বা আরাধনা একটা বড় সভ্যতা ছিল। আপনার হচ্ছে দুটি সভ্যতা, একটা হচ্ছে আপনি এখানে আসেন, আরেকটা হচ্ছে রোমান সভ্যতা। এই গ্রিক এবং রোমান এই দুটি সভ্যতা তো হচ্ছে আপনার আমারও অক্সিজেনে ভর্তি হয়ে গেছে, বুঝছেন? এই দুইটা সভ্যতাই হচ্ছে মূলত ইউরোপিয়ান যে কালচারটা সেটাকে টোটালটা ভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে। সেটা হচ্ছে আপনার সাধারণত সভ্যতাগুলো কোথায় তৈরি হয়? নদীর তীর অথবা সমুদ্র তীরবর্তী অঞ্চলে। কেন? চাষবাস এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা, হাট বাজারের ব্যবস্থা বা অন্যান্য বিভিন্ন রকম সুবিধা দেখার জন্য সেটা তৈরি হয় সাধারণত হচ্ছে সমুদ্র বা নদীর তীরবর্তী অঞ্চলে। এই যে আপনার এটা হচ্ছে আর বাইজেন্টাইনটা তো বললাম যে রোমান সম্রাট কনস্টাইনের সময় জনগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আরম্ভ করে। জনগণের সমর্থন লাভের আশায় সম্রাট নিজেও খ্রিস্টান হন। কনস্টাইন, ঠিক আছে? কনস্টাইন উচ্চারণটা হবে এরকম। অনেকে বলতে পারেন কনস্টাইন, না কনস্টাইন। হ্যাঁ, তারপরের দিকে আমি যাই। রোমানদের পূর্বাঞ্চলে বাইজান্টিয়ামকে, আচ্ছা ও যেটা বলতে চাচ্ছিলাম যে সভ্যতাগুলা এখানে যে আপনার গ্রিক সভ্যতা অথবা হচ্ছে আপনার রোমান সভ্যতা, এই দুটি সভ্যতাই কিন্তু হচ্ছে একটা হচ্ছে পশ্চিম ইউরোপ এবং
মধ্য ইউরোপ। ইউরোপকে যদি আপনি তিনটা ভাগে ভাগ করেন দেখবেন যে ব্রিটিশ ম্যাপ তো দেখছেন, ম্যাপ দেখছেন না? ব্রিটিশ ম্যাপ দেখার কথা বলছিলাম, আন্তর্জাতিক পৃথিবীর ম্যাপ তো দেখছেন। পৃথিবীর ম্যাপে দেখবেন যে হচ্ছে ইংল্যান্ড যেখানে, এটা কিন্তু শেষ সীমানা না, একটা সাইডে পশ্চিম দিকে ইংল্যান্ড। ইংল্যান্ডের পরে হচ্ছে আপনার এদিক করে নিচ্ছি ক্যামেরাটা, এদিক করে নিচ্ছি। তো দেখবেন যে ইংল্যান্ড যেখানে, এই সাইড থেকে ধরা হচ্ছে পশ্চিম, আর এদিক থেকে তো শুরু হচ্ছে রাশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাকিস্তান, তারপরে হচ্ছে আপনার তারপরে এদিকে আস্তে 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 এদিকে দেখবেন যে হচ্ছে, তারপরে এদিকে গ্রিক, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এই অঞ্চলটা টোটালি হচ্ছে পশ্চিম সাইড। আর রাশিয়া থেকে যখন ইউরোপের অংশটা শুরু হয় তখন সেটা হচ্ছে পূর্ব সাইড, আর মাঝখানে যেটা সেটা হচ্ছে মধ্য ইউরোপ। এই ইউরোপগুলোকে একটু ভাগটা একটু মনে রাখবেন, মনে আছে হয়তো আপনাদের, একটু দেখলে বুঝতে পারবেন। তো এখানে যখন সভ্যতাগুলো আরম্ভ হয়, তো সভ্যতাগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার উপমহাদেশে, আমাদের যে উপমহাদেশের কালচারটা আছে এই কালচারটাকে অনেক সময় ফলো করা হয়। বিশেষ করে গ্রিক যে সভ্যতা, এটা আমাদের দেশের সম্রাট যখন আলেকজান্ডার আসছিল না, আলেকজান্ডার সময় যখন আসছিল তখন তারা হচ্ছে ব্যাপকভাবে আমাদের এই উপমহাদেশীয় কালচারে প্রভাবিত হয়ে যায়। আলেকজান্ডার চাইলে তো দখল করে নিতে পারতো, কিন্তু সে দখল করতে পারে নাই, বা সে নিজেও করে নাই। কারণ হচ্ছে যে এই জায়গাটা দেখছি সে টোটালি আলাদা। আমাদের এখানে দেখবেন যে পৃথিবীতে অন্যান্য সভ্যতাগুলো, যেমন ইউরোপীয় কালচারগুলো দেখেন কি হচ্ছে, রোবট এসে এত আধুনিকতার ছোঁয়া আসছে যেটা টোটালি ডিফারেন্ট। সে সভ্যতা হয়তো পরবর্তীতে আমাদের এখানেও আসবে, আসাটাই স্বাভাবিক। কিন্তু ইউরোপের যে মানুষজনগুলা, তারা এই যান্ত্রিক সভ্যতা থেকে বের হতে চাচ্ছে। তারা আবার বের হয়ে যেতে গিয়ে আমাদের যে এই উপমহাদেশ, মানে এই যে আপনার সাবকন্টিনেন্ট আছে, এখানে দেখবেন যে আমরা মানুষগুলা কিন্তু নাচানাচি করি না, সকলে নাচানাচি করি, গান গায়, আড্ডা দেয়, ঘুরে বেড়ায়, অনেক কিছুই করি অ্যাজ এ হচ্ছে নট প্রফেশনাল। কিন্তু একজন আপনি প্রফেশনাল মানুষের কাছে যদি যেতে চান, দেখবেন যে আপনার কাছে যদি আমি যাই, ধরেন আপনি কাজ করেন, কাজ করার পরে হচ্ছে যে অবশ্যই টাইমটুকু আছে, সেই টাইমটা একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করেন, তারপরে আরেকটা টাইম আছে সেটা, মানে আপনার কাছে এক্সট্রা টাইম বলতে খুব সহজ। ইউরোপিয়ান কালচার বা পশ্চিম ইউরোপিয়ান কালচারদের সিস্টেমটা সেম, ঠিক আছে। কিন্তু আমাদের এদিকে যখন আপনি আসবেন, আমাদের এদিকে দেখবেন যে এখন নানি দাদিরা হচ্ছে বসে থেকে পান খায়, আড্ডা দেয়, গল্প করে না, অনেক হচ্ছে মজার মজার গল্প শোনায়, অনেক পুরান যুগের কাহিনী শোনায়, ভূতপ্রেতের যদি গল্প থাকে সেটাও শোনায়। একটা আলাদা রকম বিনোদন, একটা আলাদা রকম মজা, একটা অলস সময় পার করা, মানে একটা হাস্যজ্জ্বল পরিবেশে যে একটা সময়টা পার হওয়া। তো সেটাই হচ্ছে টোটালটাই আমাদের এই সাবকন্টিনেন্টাল স্টাইল, যেটা পৃথিবীর আর কোথাও পাবেন না। অথচ এই কালচারটাই হচ্ছে কি করতো, এই গ্রিকরা এসে প্রথমে হচ্ছে আমাদের এই কালচারের প্রেমে পড়ে যায়, পরে হচ্ছে তারা এখান থেকে এই সেই কালচারের কিছু অংশ তাদের কালচারের সাথে অ্যাড করায়। যেমন একটা সহজ উদাহরণ দেই, যে আমরা কতটা কল্পনাতীত মানুষ, বা আপনি কি বলবো যে ইমোশন, মন থেকে আমরা অনেক কিছু কিন্তু ভাবি। আমাদের মন কিন্তু কান্দে না, লোকের ভাষাতে বললাম, কিন্তু ওদের দেখবে যে এইসব সিস্টেমে ওরা সমাজ প্রফেশনাল। সন্তান যখন 18 বছর হয়, ওদের তো সরকার ভাতাও দেয়, এটা ওদের কালচারটা এমন হয়ে গেছে। সন্তান 18 বছর হলেই নাও ক্যান ইউ স্টার্ট ইউর ওয়ার্ক এনিওয়্যার, যে কোনো জায়গায় তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে 18 বছর হলে, তখন বাবা মায়েদের আর দায়িত্ব থাকে। তো আমাদের ক্ষেত্রে কি তাই থাকে? আমাদের ক্ষেত্রে দেখবেন যে আমরা বাবা মা দুর্নীতি করতে করতে টাকার পাম্পটা জমাইস, আমার ছেলেটাকে হবে, ছেলেটাকে আমরা অলস করে নষ্ট করে ফেলে দিই, শেষ।
এই গ্রিক যখন সভ্যতা যখন দেখলো যে আমাদের কালচারগুলো এত সুন্দর মিষ্টি মধুর, তখন এখান থেকে এই কালচারটা কিছু অংশ গ্রিকে যায়। গ্রিকের পর হচ্ছে আবার যায় হচ্ছে রোমান সভ্যতায়। তার মানে পক্ষান্তরে ঘুরে ফিরে দেখবেন যে আমাদের সভ্যতাটা হচ্ছে কোনো না কোনো ভাবে ওদের ওখানে প্রভাব বিস্তার করেছে, কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করেছে। আর আমাদের এই সভ্যতায় দেখবেন যে কোনো না কোনো ভাবে বেঁচে আছে, এবং ভবিষ্যতে আমাদের এই কালচারটা দেখবেন পৃথিবীর কাছে শ্রেয় হবে, এবং এক কথায় সবাই এটার প্রতি নির্ভরশীল হয়ে পড়বে, আমাদের কালচারের প্রতি গোটা পৃথিবী। কারণ একটা মানুষকে বেঁচে থাকার জন্য হাসি তামাশার যেমন দরকার আছে, ভালোবাসাবাসির যেমন দরকার আছে, তেমনি সময় কাটানোর প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। কিন্তু অর্থটা যখন আপনার কাছে মুখ্য হয়ে যাবে, অর্থ ছাড়া যখন আমরা অন্ধ হয়ে যাব, তখন আপনি মানুষ থেকে অমানুষ হতে শুরু করবেন। যখন আপনি মানবতার জন্য খাটবেন, যখন আপনি হচ্ছে নিজের দেশের জন্য ভাববেন বা নিজে কিছু করবেন, মানেই তো হচ্ছে নিজের জনগণের জন্য করা। আপনি যদি নিজে ঠিক না হন, আরেকজন কিন্তু দেখে আপনার কাছে ঠিক হতে পারবেন। এজন্য আগে নিজের ঠিক হতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে সবাই ঠিক হচ্ছে। তো এই জিনিসটাই দেখবেন যে একটা সময় এসে প্রভাব পড়বে এবং ব্যাপকভাবে। তো ধরেন নিজেকে তৈরি করার জন্য খুব বেশি কিন্তু খাটনি করার প্রয়োজন নেই। এখন হয়তো আপনার একটু কষ্ট হচ্ছে বা সময় পাচ্ছেন না, বা হচ্ছে টাইনারি করে দিচ্ছেন, কোনো রকমের কাজ করতেছেন, কোনো রকমের করতেছেন না, এটি কিন্তু একসময় প্রভাব ফেলবে। দেখছেন তো মানে গতকালকে আপনাদের রেজাল্ট হয়েছে, দেখলে মনে হয় ফেলও করছে, তাই না? তো এটা কেন করে জানেন? প্রথম দিকে উৎসাহ আগ্রহ সবার প্রচন্ড হারে থাকে, প্রচন্ড হারে থাকে। কিন্তু একটা সময় কি হয় যে কাজ কাম না করতে করতে আগ্রহগুলা কমে যায়। নিয়মিততা যেটা আমাদের থাকে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, হচ্ছে ইউরোপিয়ান, যেটা আমি বলার জন্যই কথা বলেছি। দেখবেন যে ওই অঞ্চলের মানুষদের, ওরা কিন্তু বাচ্চাকে দেখবেন কখনো মারে না, বকা দিলেও দেখবেন বকাটা সিস্টেমেটিক, ঠিক আছে? ওরা সবকিছু সিস্টেমেটিকের মধ্যে থাকতে পছন্দ করে। ওরা বকা দিলে বকাটা হচ্ছে মজার বকা হয় বা একটু করা হয়। কিন্তু আমার দেশে আপনি কিছু বলেন, সবার আগে দেখবেন আগে আগে আপনার বাবা বলবে তুই ওখানে গেলি কেন, দোষ কার, আমি সেটা করবে, তুই গেলি কেন, আগে দিবেন আপনাকে মার দেবে। কারণ ও তো মার খেতে খেতে বড় হচ্ছে, তাই না? ও মার খেতে খেতে কিন্তু বড় হচ্ছে, কারণ ও প্রচন্ড দুষ্টু ছিল, হাসি দিয়ে বলে দিচ্ছে যে ও দুষ্টু ছিল। দেখবে যে আমাদের কালচারটা ওদের কালচারটা সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণটাই হচ্ছে ওরা সাইকোলজি বোঝার চেষ্টা করে, মানুষের হৃদয় দিয়ে কথা বলার চেষ্টা করে, এবং হচ্ছে সেটা প্রফেশনাল ওয়েতে। এই জন্য আমাদের এই সবারই একটা সিস্টেমেটিক ওয়েতে থাকা উচিত। আমাদের ধৈর্য না, বাঙালি হচ্ছে অধৈর্যশীল, তাই কিনা? ধৈর্যশীল না, অধৈর্যশীল। এই যে আপনারা এই কদিনেই দেখবেন যে আপনি কয়দিন আসছেন, ঠিক মতো আসতেছেন না, কাজও করতেছেন না, তখন কি হবে? পরীক্ষার ওই যে গতকাল যেমন রেজাল্ট হলো, রেজাল্টের সময় দেখবেন দু একজন ফেল হয়ে যাচ্ছেন বা কোনো রকমের একটা সার্টিফিকেট পাচ্ছেন। কি হবে সেই সার্টিফিকেট দিয়ে? ওই টাকা পয়সা দিয়ে ঢুকবেন, তারপরে কি হবে? ছবি আঁকাতে পারবেন না, লজ্জা পাবেন। তারপরে কি হবে? এইভাবে মনের মধ্যে এইভাবে আজীবন লজ্জা রেখে দিবেন। মানুষ, বাচ্চারা তত কিছু বুঝবে না, বুঝবে? আপনি দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে বোঝানোর জন্য ডিজাইন করতে পারেন দৃশ্য, দুই তিনটে দৃশ্য কোনো রকমের ট্যারি করে দেখে দেখে মুখস্থ করে রেখে দিয়ে বাচ্চাদের কাছে এঁকে দিলেন। নিজের কাছে কখনো বড় হতে পারবেন? আজীবন ছোট থেকে যাবে, তাই না? এজন্য আমরা যে কোনো কাজ করতে গেলে দেখবেন যে আমরা পিছিয়ে যাই, অগণিত হারে আমাদের টাকা পয়সা মানুষকে দেই, কিন্তু কাজের কাছে কোনো কিছু হয় না। এর কারণ একটাই, আমাদের মধ্যে নিয়মাবর্তিতা নাই, আমাদের মধ্যে সময় জ্ঞান নাই, আমাদের মধ্যে সিরিয়াসনেস নাই। আমরা হচ্ছে কোনো জিনিস এত সিরিয়াসলি ভাবে নিতেই পারি না। এটা আমাদের জেনেটিক প্রবলেম। পারি না? তা কি করা উচিত? মার খাওয়া উচিত। আপনাদেরকে সিরিয়াস হতে হবে। আপনাদেরকে হচ্ছে, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, আমি এই যে বসে আছি, গল্প করতেছি, কথা বলতেছি, রোমানদের পূর্বাঞ্চলে বাইজেন্টাইনকে কেন্দ্র করে শিল্পকলা বিকশিত হয়েছে, তা বাইজেন্টাইন শিল্পকলা হিসেবে পরিচিত। রোমানদের পূর্বাঞ্চলে, রোমান যুক্ত কোথায়? ইতালি, ইতালি না?
তার মানে ইতালির পূর্ব সাইড বলতে এটা হচ্ছে মধ্য ইউরোপ। ম্যাপ সম্পর্কে একটা ধারণা রাখবেন। আমি যখন ছোটবেলায় এমনি ম্যাপ দেখতে ভালো লাগতো, কোথায় কোন দেশ আছে, কিভাবে থাকে, কিভাবে না থাকে দেখতে। যেহেতু রোমান ঐতিহ্যের উপর ভিত্তি করে বাইজেন্টাইন শিল্পকলা গড়ে উঠেছে, সেহেতু রোমান কলা কৌশলও তারা গ্রহণ করেছে। তবে নতুন একটি বিষয় এই শিল্পকলার সাথে যুক্ত হয়েছে, তা খ্রিস্টান ধর্ম। এই শিল্পকর্মে বাইবেলের কোনো ঘটনাকে এবং খ্রিস্টের কোনো বাণীকে যতদূর সহজ সরলভাবে চিত্রিত করা হতো। যেহেতু ধর্মভিত্তিক শিল্পকলা, সেহেতু বাইজেন্টাইন শিল্পকলা প্রতীকধর্মী হয়ে উঠেছে। চিত্রাঙ্কনের মাধ্যমেও পরিবর্তিত হয়েছে এবং মোজাইকের সাহায্য নেওয়া হয়েছে। চিত্রে খ্রিস্টকেও প্রতীক হিসেবে উপস্থাপিত করা হয়েছে। তার মানে বাইজেন্টাইন শিল্পকলা এক কথা বলতে গেলে মূলত ধর্মকে কেন্দ্র করে এবং রোমান রাজাদের মানে আদলে এই সভ্যতাটা তৈরি হয়েছে। তার মানে ধর্মকে কেন্দ্র করে বলতে যে হচ্ছে এবং বাইজেন্টাইন শিল্পকলা ধর্মের সঙ্গে সম্পর্কহীন অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। তার মানে বাইজেন্টাইন সভ্যতাটা টোটালি হচ্ছে আপনার কি, বাইজেন্টাইন সভ্যতা টোটালি হচ্ছে ধর্মকেন্দ্রিক, খ্রিস্টান ধর্মকেন্দ্রিক, বাইবেল কেন্দ্রিক। বরঞ্চ এমন হয়েছে এখানে যে ধর্মের সাথে সম্পর্ক নাই এমন কিছুকে অ্যাভয়েড করা হয়েছে। তার মানে এটা টোটালি হচ্ছে ধর্মকেন্দ্রিক। তার মানে এক কথায় বলতে গেলে এটা এক প্রকার অন্ধশিল্পকলা আমার কাছে। বাইজেন্টাইন শিল্পকলায় ধর্মের সঙ্গে সম্পর্কহীন অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দেওয়া হয়েছে, ফলে তাদের চিত্রকলা পুরনো ঐতিহ্যের দ্বারা পরিচালিত হয়। তবে একটা জিনিস ভালো হয়েছে যে রোমানদের যে আগেকার যে স্টাইলে যে শিল্পকর্মগুলো করতো রোমান সম্রাটরা, বিশেষ করে ইতালিকে যখন কেন্দ্র করে এগুলো যখন গড়ে ওঠে, তখন তো যে ঐতিহ্যগুলো ছিল সেটা হচ্ছে গ্রিসকে ফলো করা হয়েছে। গ্রিক সভ্যতা যেটা আমরা করে আসছি, গ্রিক সভ্যতা আবার কাকে ফলো করছে? হ্যাঁ, আমাদের উপমহাদেশের যে কালচার বা সভ্যতা যেগুলো ছিল, এখানে সিন্ধু সভ্যতার পরে আর কি ছিল বলতো? মৌর্য যুগ। মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে কোথায়? ইউফ্রেটিস নদীর তীরবর্তী হচ্ছে মধ্যপ্রাচ্যের সভ্যতা। আর আমাদের সভ্যতা বলতে হচ্ছে আপনার যে মৌর্য যুগ, সিন্ধু সভ্যতা, এটা আমাদের সভ্যতা। সাবকন্টিনেন্ট মানে কি? সাবকন্টিনেন্ট কাকে বলা হয়? আমাদের যে উপমহাদেশটা এই সাবকন্টিনেন্ট বলা হয়। সাবকন্টিনেন্ট মানে আমাদের এটা তো মূল উপমহাদেশ না, একটা অংশ, তাই না? দক্ষিণ এশিয়া, আমাদের দক্ষিণ এশিয়া, ওটাকে বলতেছে সাবকন্টিনেন্ট। এবং আমাদের সাবকন্টিনেন্ট কালচারটা খুব স্ট্রং। এটাকে ফলো করছে গ্রিককে ফলো করছে রোমানকে ফলো করছে এই যে এরা। তো আমাদের এই সভ্যতাটা গোটা বিশ্বে তখন জনপ্রিয় ছিল এবং সবচেয়ে আধুনিক ছিল। ওটাই বলছি। ফলে চিত্রে গঠনগত দেখেন, অপরদিকে তারা নতুন কিছু সৃষ্টির যথার্থতা খুঁজে পায়নি। মানে পুরাতন যে জিনিসগুলো ছিল তাকে তারা রিভিউ করে সেটাকে বেস করে নতুন কিছু আঁকার চেষ্টা তারা করে নাই। ফলে চিত্রে গতানুগতিকতা এসে যায়। আচ্ছা, এই বানানগুলা আপনারা একটু দেখবেন, বানানগুলো অনেকগুলো বানানগুলো আছে। আমি এই পর্যন্ত 4টা 5টা পাইলাম। হ্যাঁ, ধর্মের জন্য কোনো পরিবর্তন করা যাবে না, এই জন্য শিল্পকলায় স্থবিরতার সৃষ্টি হয়। আচ্ছা, বাইজেন্টাইন গির্জা শিল্পকে প্রয়োজনে অধিক সুন্দর করে চিত্রে অঙ্কন করতে দেয় না। মিশরীয়রা বিষয়বস্তুকে উপস্থাপিত করতে বিশুদ্ধতার উপর জোর দিত, তাই নতুন রূপে ফিরে আসে বাইজেন্টাইন শিল্পকলায় গির্জা জোর দিত বিশুদ্ধতার উপর। এখানে বিশুদ্ধতা বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, বাইজেন্টাইন যে গির্জাগুলো ছিল ওই সময় শিল্পীদেরকে
শিল্পীদেরকে প্রয়োজনের অধিক সুন্দর করে চিত্র অঙ্কন করতে দেয় না। শিল্পীকে প্রয়োজনের অধিক সুন্দর করে চিত্র অঙ্কন করতে দেয় না। তারা কি করছে? তারা হচ্ছে বিশুদ্ধ বলতে কি বোঝাচ্ছে এখানে? বিশুদ্ধ বলতে বিশুদ্ধ শিল্প, শিল্পের যে একটা ধারা, যেমন আমি আপনাদেরকে বলতেছি যে গোল করতে হবে, লাইন টানতে হবে, এইভাবে ছবিগুলো রাখতে হবে, এটা নিয়ম, এটা তো বিশুদ্ধ। ওরা কি করতো? প্রাচীন যে ধারা আমি আপনাদেরকে বললাম, সেই ধারাগুলোকে ফলো করে রাখতো এবং এই ধারার বাইরে তাদেরকে ছবি আঁকতে, সাধারণত শিল্পীকে ছবি আঁকতে দিত না। মানে এক প্রকার ঘোরামি। তারা ধর্মকে কেন্দ্র করে ছবি আঁকতো ম্যাক্সিমাম, এবং সেখানে বাইবেলের যে বিভিন্ন প্রতীকী ক্যারেক্টারগুলো আছে, যেমন যীশু খ্রিস্ট বা অন্যান্য প্রতীকী ব্যাপারগুলো, সেখানে তাদেরকেও চিত্রিত করা হতো। এবং বাইজেন্টাইন সভ্যতা টোটালি হচ্ছে একটা প্রাচীন ধারা, যা ধর্মকে পরিপূর্ণভাবে ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে, এবং রোমান সম্রাটরা এর ধারক এবং বাহক। ঠিক আছে? তাই নতুন রূপে ফিরে আসে বাইজেন্টাইন শিল্পকলা, গির্জায় জোর করে বিশুদ্ধতার ওপর। এর ফলে কোনো সুন্দর ম্যাডানো চিত্র ছিল না, যাকে সত্যিকারের পবিত্র চিত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। শুধু বহু বছরের পুরাতন ঐতিহ্য অনুসারে তা পবিত্র বলে গণ্য করা হতো। এইভাবে বাইজেন্টাইন শিল্পকলা কঠোরভাবে নির্ভরশীল হয়ে পড়ে পুরাতন ঐতিহ্যের উপর। যে সমস্ত শিল্পী ধর্মীয় চিত্র অঙ্কন করতেন, তাদের পুরাতন মডেল অনুসরণ করতে বলে দেওয়া হতো। বুঝতেন তো আমার কথা? কতটা চাপ আছে এর মধ্যে। তবে শিল্পীরা যে ফর্ম ব্যবহার করতেন তা ছিল গ্রিক ফর্মের চেয়ে উন্নত। এভাবেই তারা গ্রিক চিত্রের কলাকৌশলকে সংরক্ষণ করে। আমি যদি একটু আগে বললাম না যে আমাদের সাবকন্টিনেন্ট থেকে গ্রিক থেকে রোমান থেকে আবার যাচ্ছে বাইজেন্টাইন, সবকিছুই একটার সাথে আরেকটা কেন্দ্র আছে। চিত্রে গ্রিকদের মতো কাপড়ের ভাঁজ, মুখমণ্ডল ইত্যাদি ব্যবহার করা হতো। গ্রিকদের মতো কাপড়ের ভাঁজ মানে কি বোঝেন? কারণ আমি যে এখানে বসে আছি, ওকে, আমি এখানে বসে আছি, আমার তো এগুলো তো ভাঁজ হচ্ছে না, যে ভাঁজ। ওই সময় গ্রিকরা এইসব জিনিসগুলোকে প্রচন্ড ভাবে সুন্দর করে মানুষের মাঝে ফুটিয়ে দিত। সেটা এখন পর্যন্ত তারা ব্যবহার করে, তারা এই পরিবর্তন ঘটাতে চায় না। সম্রাট কনস্টান্টাইন 311 খ্রিস্টাব্দে খ্রিস্টান গির্জাকে শক্তিশালী করে প্রতিষ্ঠা করেন। সে সময় খ্রিস্টানদের উপর উৎপীড়ন চলছিল। সেই সময় গির্জার বিশেষ কোনো প্রয়োজন বা বাস্তব কার্যকারিতা ছিল না। খ্রিস্টান ধর্মের উপাসনার পদ্ধতি মূর্তি পূজকদের চাইতে স্বতন্ত্র ছিল। এজন্য অধিক স্থানের প্রয়োজন হতো যে বহু লোক একসঙ্গে একত্রিত হতে পারে। ফলে বৃহৎ আকারের উপাসনালয় নির্মিত হতে থাকে। এসব গির্জাকে কিভাবে সজ্জিত করা হবে তা ছিল একটা সমস্যার ব্যাপার, কারণ এখানে ছিল নানা বিতর্কের বিষয়। মূর্তি এবং ধর্মের কারণে এর ব্যবহার ভয়ানক গোলযোগের সৃষ্টি করে। গির্জার মূর্তি রাখা না রাখার প্রশ্নটি ইউরোপের শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। প্রথম দিকে খ্রিস্টানরা এই বিষয়ে একমত হয়েছিল যে গির্জায় কোনো মূর্তি থাকবে না, কারণ তাহলে সেসব মূর্তি পূজক সম্প্রতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, তারা কিভাবে নতুন ধর্মের সঙ্গে পুরাতন ধর্মের পার্থক্য বুঝতে পারবে। এই ছিল একটা প্রধান বিষয়, যার উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চল পৃথক হয়ে যায়। একজন ছিলেন ধর্মীয় ব্যাপারে সর্বপ্রকার মূর্তি বা চিত্রের বিরোধী, আর একটা ছিল পক্ষের। মানে বুঝতেছেন যে গির্জার মধ্যে যে মূর্তি তৈরি করা হবে কি হবে না, তার জন্য দুইটা দল ভাগ হয়ে গেল। 745 খ্রিস্টাব্দে তারা ক্ষমতা লাভ করেন এবং সর্বপ্রকার ধর্মীয় চিত্রকলা গির্জায় রাখার বিষয় নিষিদ্ধ করেন। একটা যখন যে তার বিরুদ্ধে হয়ে গেছিল যে গির্জায় কোনো ধরনের কোনো মূর্তি রাখা যাবে না, তাদের দলটাই হচ্ছে কি হলো, তারা একসময় 745 খ্রিস্টাব্দে ক্ষমতাটা গ্রহণ করলো সমস্ত গির্জার এবং সেই রাজ্যের বা বাইজেন্টাইন শিল্পকলা এবং সর্বপ্রকার ধর্মীয় চিত্রকলা গির্জায় রাখার বিষয়ে নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তাদের বিপরীত দল এই বিষয়ে পোপ গ্রেগরির চাইতেও উদার মনোভাব গ্রহণ করে। তারা মনে করেন চিত্রকলা শুধু প্রয়োজনীয় নয় বরং পবিত্র। যেসব খ্রিস্টান লিখতে পড়তে পারে না তাদের চিত্রের সাথে ধর্মের নির্দেশ বোঝানো সহজ। চিত্রকলা অশিক্ষিত লোকদের পক্ষে তেমনই কার্যকরী হবে যেমন
যেমন হয় পড়তে সক্ষম মানুষদের জন্য মুদ্রিত বই। যেসব যুক্তির দ্বারা তারা এই সত্য প্রমাণ করতে চেয়েছিলেন তা ছিল অপরপক্ষের মতোই যুক্তিপূর্ণ। তাদের বক্তব্য এই যে সৃষ্টিকর্তা যদি খ্রিস্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেখা দিতে পারেন, তবে তিনি কেন মূর্তি ধারণ করে সর্বসমক্ষে অবতীর্ণ হবেন না। তাদের মতে এই যে তারা যে শুধু মূর্তি পূজকদের মতো নিছক মূর্তিকেই পূজা করবে না, মূর্তি পূজার মাধ্যমে তারা সৃষ্টিকর্তা এবং তাদের অবতারগুলোকে পূজা করবে। আমরা এই যুক্তি তর্ককে যাই ভাবি না কেন, শিল্পকলার ইতিহাসের মূল্য প্রচুর। যখন একদল 100 বছর পরে ক্ষমতায় আসে তখন তারা স্থির করেন গির্জার ভিতরের চিত্রকলাকে যারা লিখতে পড়তে পারে না তার উপকারের চেয়ে বেশি সম্মান দেওয়া হবে না। এই জন্য বাইজেন্টাইন চিত্রকলা প্রয়োজনের চেয়ে অধিক সুন্দর নয়। মানে বোঝা গেছে, ধর্ম যখন মানুষের মধ্যে চলেই আসলো, যখন একদল ভিতরে কোনো চিত্রকলাকে রাখবে না এই অর্থে যে আমাদের যে ধর্ম তার থেকে চিত্রকলা পবিত্র না, ধর্মটাই পবিত্র। অতএব ধর্ম স্থানে কোনো চিত্রকলা থাকবে না। এবার একদল বলছে যারা অশিক্ষিত, সে সময় শিক্ষার একটা কম ছিল, তাহলে যারা অশিক্ষিত তাদেরকে কি করতে হবে, তাদেরকে ছবি আঁকার মাধ্যমে তাদেরকে ধর্মের জ্ঞানটা দিতে হবে। এতে করে দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকবে, এটি স্বাভাবিক। এই দ্বন্দ্বটাই চলতেছে এখানে। একটি বাইজেন্টাইন বেদির চিত্রের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে গ্রিক শিল্পকলার সম্পর্ক থেকে তা অনেক দূরে। তথাপি কাপড়ের ভাঁজ, যেভাবে শরীর কোনোই হাঁটু বস্ত্রাবৃত করা হয়েছে এবং মুখ এবং হাতের গঠন প্রকৃতি আঁকা হয়েছে, তা থেকে বোঝা যায় যে গ্রিক শিল্প কলা কৌশল জানা না থাকলে এরূপ আঁকা সম্ভব হবে না। যদিও কিছুটা জড়তা ছিল, তথাপি বাইজেন্টাইন শিল্পকলা ছিল প্রকৃতির কাছাকাছি। বাইজেন্টাইন শিল্পকলাই গ্রিক এবং রোমান ক্লাসিক্যাল ধারাকে বাঁচিয়ে রাখে। পরবর্তীকালে এই রীতি রেনেসাঁ শিল্পকলা সৃষ্টিতে সহায়তা করে। এই মোটামুটি এতটুকু পর্যন্ত একটু ভালোভাবে দেখবেন। এটা আসলে ইনস্টাগ্রামে যে গল্প করে যে পড়ালাম, এটার কারণ হচ্ছে যে দেখেন এখন কিছুটা হলেও আপনারা 2-3 পাতা হলেও কিন্তু লিখতে পারবেন। যদি এটা পড়ার সুযোগ নাও থাকে যে বাইজেন্টাইন শিল্পকলাটা কি, এটা ধর্মকেন্দ্রিক না, বা সেখানে কি ধরনের ছবি আঁকা হতো, গির্জায় কি ধরনের ছবি আঁকা হতো, এটা কোন কোন সভ্যতাকে ফলো করে এই ধারাটা চলে আসছে, এখানে কয়টা দল সৃষ্টি হয়েছে, এই যে এতগুলা কাহিনী যদি আপনি মনে রাখেন যে বাইজেন্টাইন শিল্পকলাতে আমরা এগুলো পাই। মূল প্রেক্ষাপটটা আপনি পাইলেন না যে এটা টোটালি ধর্মকে কেন্দ্র করে সভ্যতাটা গড়ে উঠেছে। এই সভ্যতাটা এখনো পুরাতন যুগের যে রীতিনীতি করে গ্রিক এবং হচ্ছে রোমান যে সভ্যতা ছিল তার উপর কেন্দ্র করে এটা এখনো টিকে আছে, তাকে এখনো তারা ফলো করে। এবং এই গ্রিক সভ্যতা আবার হচ্ছে কোথায় তাকে ফলো করছে, আমাদের এই যে উপমহাদেশের যে কালচার সাবকন্টিনেন্ট যে শিল্পকলা তাকে ফলো করে কিন্তু গড়ে উঠছে। সেটা রোমানের ক্ষেত্রেও তাই। তারপরে ঘুরে ফিরে দেখবেন যে সব সভ্যতায় একজন আরেকজনের সাথে সম্পর্কিত। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টাল গুলো সবচেয়ে বেশি সম্পর্কিত, কারণ আমাদের এটা হৃদয়কে স্পর্শ করে। যে আমি একটা উদাহরণ তো দিচ্ছি আপনাদেরকে, একজন যে দুর্গা যে ছবি দেখবেন 8টা না 9টা হাত, 10টা হাত, ঠিক আসলে 10টা হাত প্রতীক হিসাবে করা হচ্ছে। এই বিষয়গুলো কি মন থেকে আসছে না? আমরা দেখেন কল্পনা করতে ভালোবাসি, কল্পনার চিন্তা শক্তি আমাদের অনেক কিছুকে বাড়িয়ে দেয়, সেটা আমরা ভালোবাসি এবং অনেক কিছু বিশ্বাস করি। তাই ওরা হচ্ছে টোটালি তার বিপরীত। ইউরোপিয়ানরা টোটালি তার বিপরীত। তাদের মধ্যে মায়া মমতা ধীরে ধীরে তো উঠে যাচ্ছে, তারা তো রোবট হয়ে যাচ্ছে, তারা এতটা আধুনিক হচ্ছে যে তারা আর তাদের ভালো লাগছে না। তারা কিন্তু এখন ধীরে ধীরে কি হচ্ছে, আমাদের কালচারের প্রতি আসক্ত হচ্ছে। দেখবেন যে আমাদের যেমন হিন্দি গান যখন হয়, বাংলা গান যখন হয়, বা অন্যান্য যে গানগুলো হয়, তখন গানের মধ্যে ড্যান্স দিয়ে দেখবেন একেকার অবস্থা, ফুর্তি টুর্তি করে একেকার অবস্থা।
আপনি কি দেখছেন হলিউডের কোনো মুভিতে কোনোদিন কোনো ড্যান্স হয়েছে? ভালো করে খেয়াল করেন তো। ছোটবেলায় এটা আমার খুব ভাবাইছে, আমি যখন পিছিয়ে ছিলাম, যে একটা গানের মধ্যে 2-3 বার ড্রেস কি করে চেঞ্জ করে। নায়ক নায়কের কাছে এই সময়টা কই থেকে আসলো? আমি একটা 5 মিনিটের গান দেখছি, এই গানটার মধ্যে 2 বার ড্রেস চেঞ্জ হলো কেন? আপনি কিন্তু আমাকে বোঝাতে পারবেন, আপনি কিভাবে বোঝাবেন? আপনি কি আমাকে বোঝাবেন যে এই গানটা 2 দিন ধরে তৈরি হয়েছে, পোশাকগুলো এইভাবে এইভাবে কেটে কেটে